সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদেই আছো। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমাদের আজকের ক্লাসে স্বাগতম। আমি তোমাদেরকে সাথে আছি আব্দুল মোতালেব মিজান, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি বাংলা কলেজ, ঢাকা। আজকে আমি তোমাদেরকে উদ্ভিদ বিজ্ঞানের অনার্স চতুর্থ বর্ষের একটি কোর্স পড়াবো। আমাদের কোর্সটা হচ্ছে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমরা প্রথম চ্যাপ্টারটা দেখব। আজকে আমরা প্রথম চ্যাপ্টারে যেটা আমাদের সেটা হচ্ছে বায়োটেকনোলজি। এখানে আমরা দেখব যে এখানে ডেফিনেশন দেখতে পারবো যে বায়োটেকনোলজির সংজ্ঞাটা কী, তারপর এটার স্কোপটা কী এবং এটার ইম্পর্টেন্সটা কী। এটা হচ্ছে আমাদের আজকের বিষয়বস্তু, চ্যাপ্টার 1-এর ডেফিনেশন, স্কোপ অ্যান্ড ইম্পর্টেন্স। তো আসলে প্রথমেই আমরা দেখব আসলে যে জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজির ডেফিনেশনটা কী, সংজ্ঞাটা কী, প্রথমে আমরা সেটা দেখব। দেখো এখানে আমরা তোমরা যদি তোমাদের বইয়ে দেখো আসলে অনেকগুলো তোমরা সংজ্ঞা দেখতে পারবে, অনেকগুলো দেওয়া আছে, প্রায় 9-10টার উপরে দেওয়া আছে তোমাদেরকে। তো আমরা এখানে দুটো সংজ্ঞা দেখেছি। দেখো, জৈব প্রযুক্তি হলো প্রাণ রসায়ন, দ্যাট মিনস বায়োকেমিস্ট্রি, অণুজীব যেটা হচ্ছে মাইক্রোবায়োলজি, অ্যান্ড প্রকৌশল বিজ্ঞান মানে আমাদের ইঞ্জিনিয়ারিং সায়েন্স। তাহলে জৈব প্রযুক্তি হচ্ছে প্রাণ রসায়ন, অণুজীব ও প্রকৌশল বিজ্ঞানের সমন্বিত প্রয়োগ। তাহলে এখানে হচ্ছে তিনটা সাবজেক্টের একটা সমন্বিত প্রয়োগ আসছে, একটা বায়োকেমিস্ট্রি আসছে, মাইক্রোবায়োলজি, আর একটা হচ্ছে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জেনেটিক সায়েন্স। এই প্রত্যেকটার একটা সমন্বিত প্রয়োগ আসছে, যা দেখো বিভিন্ন অণুজীব, আবাদকৃত টিস্যু যেটা মানে হচ্ছে আমাদের ওই যে কালচার টিস্যু যেটা, তাহলে যা বিভিন্ন অণুজীব, আবাদকৃত টিস্যু, কোষ ও এদের অংশকে ব্যবহারযোগ্য করে তোলে। তার মানে এই যে বায়োটেকনোলজি, এটা আমাদের প্রাণ রসায়ন, অণুজীব আর প্রকৌশল, এই তিনটার একটা সমন্বিত প্রয়োগ হবে। এই তিনটা সমন্বিত প্রয়োগের মাধ্যমে কোনো একটা আমরা অণুজীবকে বা কোনো একটা টিস্যুকে বা কোষ বা এদের কোনো অংশ বিশেষকে আমরা কী করবো, এটা ব্যবহারযোগ্য করে এটাকে তুলব। তাহলে এই যে একটা সংজ্ঞা, আমাদের এই সংজ্ঞাটা আমাদেরকে দিয়েছেন ইউরোপিয়ান ফেডারেশন অফ বায়োটেকনোলজি। সেটা হচ্ছে 1981 সালে এই সংজ্ঞাটা দেওয়া হয়েছে। আরেকটা সংজ্ঞা দেখো আমাদের পরের যেটা, সেটা হচ্ছে আমাদের ইউএস ন্যাশনাল সায়েন্স ফেডারেশন, তারা একটা সংজ্ঞা দিয়েছে। তারা কি বলেছে দেখো, জৈব প্রযুক্তি হলো মানব কল্যাণে জৈবিক উপকরণ। মানে এটা হচ্ছে মানব কল্যাণেই ব্যবহার করা হবে, মানব কল্যাণে জৈবিক একটা উপকরণ, যেমন অণুজীব বা কোষীয় উপাদানের নিয়ন্ত্রিত ব্যবহার। কোনো একটা অণুজীব বা কোনো কোষীয় উপাদান, সেটা আমরা নিয়ন্ত্রিত যে ব্যবহারটা করব, সেটাই হচ্ছে আমাদের জৈব প্রযুক্তি। তাহলে এখানে আমরা দুইটা সংজ্ঞা দেখতে পেলাম, একটা হচ্ছে ইউরোপিয়ান ফেডারেশন অফ বায়োটেকনোলজি, আর একটা হচ্ছে আমাদের ইউএস ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল দুইটা সংজ্ঞা। এরপর আসো এই যে জৈব প্রযুক্তি বা বায়োটেকনোলজি শব্দটা আসলে সর্বপ্রথম কে প্রবর্তন করেন। এই বায়োটেকনোলজি সর্বপ্রথম এই শব্দটা প্রয়োগ করেন হচ্ছে আমাদের হাঙ্গেরীয় একজন প্রকৌশলী। দেখো, তার নাম হচ্ছে কার্ল এরিকি। এই যে রেড কালার করাই আছে, কার্ল এরিকি। তিনি কি করেন, সর্বপ্রথম 1919 সালে বায়োটেকনোলজি শব্দটা প্রবর্তন করেন। এবং এই যে বায়োটেকনোলজি, এই শব্দটা আসলে দুইটা ওয়ার্ড থেকে আসছে, একটা হচ্ছে বায়োলজি আর একটা হচ্ছে টেকনোলজি। এই দুইটা শব্দের সমন্বয়ের ফলে কি হয়েছে, এই বায়োটেকনোলজি শব্দটা চলে আসছে। তাহলে আমরা দেখো এখান থেকে কী কী দেখলাম, আমরা এখান থেকে জৈব প্রযুক্তির সংজ্ঞাটা জানতে পারলাম, তারপরে আমরা জানতে পারলাম হচ্ছে এই জৈব প্রযুক্তির এই শব্দটা কে প্রথম ইউজ করেন, সেটা হচ্ছে আমাদের কার্ল এরিকি, তিনি ইউজ করেন। তিনি ছিলেন একজন প্রকৌশলী, সেটা হচ্ছে 1919 সালে। আচ্ছা, এরপরে দেখো জৈব প্রযুক্তির পরিধি বা আমাদের এই যে জৈব প্রযুক্তি, এটার স্কোপটা কি, স্কোপ অফ বায়োটেকনোলজি। তোমাদের বইয়ে এই যে ছবিটা দেওয়া আছে, এই ছবিটা তোমাদের বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে। দেখো, তোমরা পড়ার সময় যদি তোমাদের বইটা একটু বের করো, তাহলে তোমরা ছবিটা আরও ক্লিয়ার হবে। এখানেও দেখা যাচ্ছে একটা জৈব প্রযুক্তি। এই জৈব প্রযুক্তির পরিধিটা কী কী আছে। দেখো, জৈব প্রযুক্তির পরিধি যদি আমরা বলি, উপরের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, এই যে দেখো হাতের বাম পাশে থেকে, এই যে
জৈব প্রযুক্তির পরিধি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি রয়েছে। তাহলে এখানে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই এটা স্কোপটা রয়েছে আমাদের এখানে, এটাকে প্রয়োগ করা, মানে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি আমরা কাজ করি। এরপরে দেখো আছে কি আমাদের এনভায়রনমেন্টাল টেকনোলজি, পরিবেশীয় যে প্রযুক্তিটা। তাহলে আমরা দেখলাম হচ্ছে এখানে স্কোপ রয়েছে আমাদের কোথায় কোথায়, এটার স্কোপটা রয়েছে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে, তারপর হচ্ছে এই এনভায়রনমেন্টাল টেকনোলজি। এরপরে দেখো আছে যে ওয়েস্ট টেকনোলজি, আমরা যে বর্জ্য যে ব্যবস্থাপনাটা করি সেই বর্জ্য ব্যবস্থাপনার জন্য যে টেকনোলজিটা সেটা আমরা এই বায়োটেকনোলজির মাধ্যমে করতে পারি। তারপর আছে ফুড টেকনোলজি, আমরা ফুড টেকনোলজি দেখব যে আমরা বিভিন্ন ধরনের মানে খাদ্যের উৎপাদনশীলতা কীভাবে এই টেকনোলজি খাটিয়ে ব্যবহার করতে পারি। এরপরে দেখো ফুড টেকনোলজির পরে আমরা দেখবো হচ্ছে দেখো বায়োমলিকুলার ইঞ্জিনিয়ারিং, আমরা যেটা করে থাকি জীব অনুপ্রযুক্তি, যেটা বায়োমলিকুলার ইঞ্জিনিয়ারিং করা। এরপরে দেখো আছে কি আমাদের প্ল্যান্ট বা অর অ্যানিম্যাল সেল কালচার টেকনোলজি, এই যে আমরা প্ল্যান্ট সেল কালচার টেকনোলজি করতে পারি অথবা অ্যানিমেলের সেল কালচার নিয়েও কী করতে পারি, টেকনোলজি করতে পারি। আচ্ছা, এরপরে দেখো বায়োমাইনিং, এরপর হচ্ছে আমাদের ফার্মেন্টেশন টেকনোলজি, এই শব্দটার সাথে তোমরা খুব পরিচিত, ফার্মেন্টেশন টেকনোলজি। তাহলে এইগুলো হচ্ছে আমাদের জৈব প্রযুক্তির কী আছে, একটা পরিধি রয়েছে বা এটা হচ্ছে তার একটা স্কোপ, যেটা আমরা এখানে কাজ করতে পারবো। তাহলে কী কী ছিল, রিকম্বিনেন্ট ডিএনএ, এনভায়রনমেন্টাল, ওয়েস্ট টেকনোলজি, ফুড টেকনোলজি, বায়োমলিকুলার ইঞ্জিনিয়ারিং, প্ল্যান্ট অর অ্যানিমেল সেল কালচার টেকনোলজি, বায়োমাইনিং, আরেকটা দেখলাম আমরা ফার্মেন্টেশন টেকনোলজি, যেটাকে বাংলায় আমরা ওই যে গাজন প্রযুক্তি বলে থাকি। তাহলে এইসব ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটার এই যে আমাদের জৈব প্রযুক্তি বা জীব প্রযুক্তি, এটার আমাদের কী রয়েছে, পরিধিটা এইসব ক্ষেত্রে রয়েছে। আমরা পরে দেখবো আসলে যে কীভাবে আমরা এখানে এটাকে ইউজ করতে পারি। তাহলে আমরা পরিধিটা বুঝলাম। এরপরে দেখো আসো আমাদের এই যে বায়োটেকনোলজি, এই বায়োটেকনোলজি কিছু কোড আছে, সেই কোডগুলো আবার কি দেখো, এই যে বায়োটেকনোলজি, এই বায়োটেকনোলজির কোডের মধ্যে রয়েছে আমাদের ব্লু বায়োটেকনোলজি, তারপর হচ্ছে গ্রিন বায়োটেকনোলজি, রেড বায়োটেকনোলজি, আরেকটা হচ্ছে হোয়াইট বায়োটেকনোলজি। তাহলে এই যে টেকনোলজির কতগুলো কোড, এগুলো দিয়ে আসলে কী বোঝায়, ব্লু বায়োটেকনোলজিটা কি, গ্রিনটা কি, রেড আর হোয়াইটটা কি, তাহলে আমরা আসলে দেখি। দেখো এই যে আমাদের টেকনোলজির ক্ষেত্রে দেখো ব্লু বায়োটেকনোলজি এই যে নিচে আছে, দেখো ডান কোনায় নিচে দেওয়া আছে কি ব্লু বায়োটেকনোলজি। এই ব্লু বায়োটেকনোলজি আরেকটা নাম হচ্ছে কি মেরিন বায়োটেকনোলজি। তার মানে কি, তার মানে হচ্ছে ব্লু বায়োটেকনোলজি অর মেরিন বায়োটেকনোলজি ইজ মেরিন অর অ্যান অ্যাকোয়াটিক অ্যাপ্লিকেশন অফ বায়োটেকনোলজি। দ্যাট মিনস হচ্ছে আমাদের এই যে সমুদ্র বা জলীয়, যেটা জলীয় সামুদ্রিক যেই প্রয়োগ করা হয় সেটাই হচ্ছে আমাদের ব্লু বায়োটেকনোলজি। তাহলে আমরা বায়োটেকনোলজিকে যখন আমরা জলীয় বা সামুদ্রিক প্রয়োগ বর্ণনা করবো, মানে বায়োটেকনোলজি যে শাখায় জলীয় সামুদ্রিক প্রয়োগটা আমরা বর্ণনা করব, মেরিন অ্যান্ড অ্যাকোয়াটিক অ্যাপ্লিকেশন হয়ে যাবে, সেটাই হবে আমাদের ব্লু বায়োটেকনোলজি। আচ্ছা, এরপরে দেখো গ্রিন বায়োটেকনোলজিটা কি। তাহলে গ্রিন বায়োটেকনোলজি আরেকটা নাম হচ্ছে আসলে এগ্রিকালচারাল বায়োটেকনোলজি। তাহলে ফার্স্টে ছিল ব্লু বায়োটেকনোলজি, যেটা হচ্ছে অন্য নাম ছিল মেরিন বায়োটেকনোলজি, আর এখন দেখতেছি গ্রিন বায়োটেকনোলজি, যেটা আরেকটা নাম হচ্ছে আমাদের এগ্রিকালচারাল বায়োটেকনোলজি। তার মানে এটা হচ্ছে আমাদের কৃষিক্ষেত্রে এটা কী হবে, প্রয়োগ হবে। দ্যাট মিনস এগ্রিকালচারাল বায়োটেকনোলজি ইজ বায়োটেকনোলজি অ্যাপ্লাইড টু এগ্রিকালচারাল প্রসেস অ্যান্ড প্রোডাক্টস। তাহলে এগ্রিকালচারাল যে প্রসেসটা করবো আর প্রোডাক্টটা তৈরির ক্ষেত্রে যেটা হবে সেটাই আমাদের এগ্রিকালচারাল বায়োটেকনোলজি। এরপরে দেখো রেড বায়োটেকনোলজি, যেটা রেড বায়োটেকনোলজিটা হচ্ছে আমাদের আরেকটা নাম হচ্ছে মেডিকেল বায়োটেকনোলজি। এখানে আমরা কী করব, বিভিন্ন ফার্মাসিউটিক্যালস ম্যানুফ্যাকচারিংয়ে যাব, যেমন এনজাইম তৈরি করা, তারপর হচ্ছে অ্যান্টিবায়োটিক তৈরি করা, ভ্যাকসিন তৈরি করা, এগুলো আমাদের কী করা হয় এই মেডিকেল বায়োটেকনোলজি বা রেড বায়োটেকনোলজি, যেটা আমাদের কোডটা হচ্ছে রেড বায়োটেকনোলজি, দ্যাট মিনস এটা হচ্ছে মেডিকেল বায়োটেকনোলজি। আচ্ছা, এরপর আসো হোয়াইট বায়োটেকনোলজি। হোয়াইট বায়োটেকনোলজি আরেকটা নাম হচ্ছে কি, আসলে হোয়াইট বায়োটেকনোলজি যে কোডটা সেটা দিয়ে বোঝায় ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি। তাহলে হোয়াইট বায়োটেকনোলজি দিয়ে আমরা কী বুঝবো, এই কোডটা দিয়ে বুঝবো আমরা, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি ইজ বায়োটেকনোলজি অ্যাপ্লাইড টু ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড আদার প্রোডাকশন প্রসেস। তাহলে আমরা চারটা কোড দেখে ফেললাম, একটা হচ্ছে ব্লু, সেটা হচ্ছে মেরিন বায়োটেকনোলজি, আরেকটা হচ্ছে গ্রিন, আরেকটা নাম হচ্ছে এগ্রিকালচারাল, আর রেড বায়োটেকনোলজি দ্যাট মিনস হচ্ছে মেডিকেল বায়োটেকনোলজি, আর হোয়াইট বায়োটেকনোলজি দিয়ে বুঝবো আমরা, এই কোডটা দিয়ে বুঝবো এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি। তাহলে বায়োটেকনোলজি কোডগুলো আমরা দেখে ফেললাম, সংজ্ঞা দেখলাম, তারপর হচ্ছে আমরা দেখলাম শব্দটা কে প্রথম ব্যবহার করেন, তারপর দেখেছি এটার স্কোপটা কি, তোমাকে প্রশ্ন করতে পারে যে
জৈব প্রযুক্তির পরিধিগুলো লিখো। আচ্ছা, এরপরে দেখলাম কোডগুলো কি, ছোট প্রশ্ন বলতে পারে যে ব্লু বায়োটেকনোলজি কী বা গ্রিন বায়োটেকনোলজি কী। তো কোড আমাদের দেখা হয়ে গেল। এবার আমরা একটু দেখব যে এই যে জীব প্রযুক্তি, আসলে এই জীব প্রযুক্তিটার আমাদের গুরুত্বটা কোথায়? হ্যাঁ, এই যে আমরা তো স্কোপ দেখলাম যে এই স্কোপগুলোতে, এখন আমরা একটু গুরুত্ব দেখি যে আসলে গুরুত্বগুলো কোথায়। দেখো, জৈব প্রযুক্তির অনেক গুরুত্ব রয়েছে। এখানে আমি তোমাদের কিছু গুরুত্ব নিয়ে আসছি, তুলে ধরে নিয়ে আসছি, যে আমরা এই গুরুত্বগুলো ধরে আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব কৃষিক্ষেত্রে জৈব প্রযুক্তির গুরুত্বটা কোথায়, যেটাকে আমরা কোড দিয়েছিলাম হচ্ছে কি, আমরা এখানে কোড দিয়েছিলাম হচ্ছে গ্রিন বায়োটেকনোলজি, সেটা হচ্ছে আমাদের কৃষিক্ষেত্রে। আচ্ছা, তাহলে এরপরে হচ্ছে প্রাণীর ক্ষেত্রে দেখবো যে প্রাণীর ক্ষেত্রে জৈব প্রযুক্তিকে আমরা কীভাবে কাজে লাগাতে পারি। তারপর হচ্ছে শিল্পক্ষেত্রে দেখবো, ইন্ডাস্ট্রিয়াল, চিকিৎসা ক্ষেত্রে, জিন প্রযুক্তিতে, প্রোটিন অথবা এনজাইম প্রযুক্তি, পরিবেশ রক্ষায় আমাদের কীভাবে বায়োটেকনোলজি কাজ করে, বংশগত কিছু রোগ আছে, এই বংশগত রোগগুলোকে প্রতিরোধের ক্ষেত্রে আমরা বায়োটেকনোলজিটাকে অ্যাপ্লাই করতে পারি, অপরাধী শনাক্তকরণের ক্ষেত্রে আমরা এটাকে অ্যাপ্লাই করবো। এছাড়া একটা কি, বায়োগ্যাস টেকনোলজি। তাহলে এইসব টপিক এখানে আছে, টোটাল 10টা পয়েন্টস আছে। এগুলোর আলোকে আমরা আসলে আলোচনা করবো যে জৈব প্রযুক্তির এই গুরুত্বগুলো প্রত্যেকটা ক্ষেত্রে কী কী আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই চলে যাই, দেখো কৃষিক্ষেত্রে। দ্য রোল অফ বায়োটেকনোলজি ইন এগ্রিকালচার। কৃষিক্ষেত্রে বায়োটেকনোলজিটা, এটার আসলে গুরুত্বগুলো কী কী। জানো যে বর্তমানে আসলে আমাদের দেশ তো এমনি কৃষি প্রধান দেশ, বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ, আর এই কৃষি প্রধান দেশে আমাদের জন্য তাহলে এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে দেখো আমরা এই কৃষিক্ষেত্রে আমরা কী কী গুরুত্ব রয়েছে। তবে চলে যাই আমরা কৃষিক্ষেত্রে বায়োটেকনোলজির গুরুত্বগুলো। দেখো, প্রথমে আমরা টিস্যু কালচার করার ক্ষেত্রে এটার প্রযুক্তিটা রয়েছে। তাহলে কৃষিক্ষেত্রে গুরুত্বর মধ্যে রয়েছে টিস্যু কালচার। তাহলে এই যে টিস্যু কালচার, এই প্রযুক্তির সাহায্যে আসলে আমরা অল্প সময়ে এবং অল্প জায়গার মধ্যে অসংখ্য কী করতে পারি, চারা তৈরি করতে পারি। যেমন ধরো, যদি আমরা বলি যে আমাদের একটা আম গাছ যদি লাগাতে হয়, তাহলে আমাদের প্রথমে কী করতে হয়, আমের যেই ফলটা হতে হবে, ফল হওয়ার পরে কী করতে হয়, সেই বীজটাকে আমরা কী করি, ফল হয়, ফলটা পাকে, তারপর ওই বীজটাকে আমরা রোপণ করি। রোপণ করার পর তারপর ধীরে ধীরে কী হবে, ওই গাছটা বড় হয়। মানে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু তুমি কী করতে পারো, বা বর্তমানে আমরা কী করতে পারি, এই বায়োটেকনোলজির মাধ্যমে আমরা এই টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে কী করতে পারি, খুব অল্প সময় এবং অল্প একটু জায়গার মধ্যে কী করতে পারি, একটা টিস্যু নিয়ে এখান থেকে বারবার কী করতে পারি, অসংখ্য চারা তৈরি করতে পারি। তাহলে এই টিস্যু কালচার করে আমরা কী করতে পারি, অল্প সময় অসংখ্য চারা তৈরি করতে পারি। আমাকে সে আর বীজের জন্য অপেক্ষা করতে হচ্ছে না। তার মানে কি, আমি ইচ্ছা করলে সারা বছর ধরে কী করতে পারি, চারা উৎপাদন করতে পারি। তাহলে এই প্রযুক্তি হচ্ছে আমাদের টিস্যু কালচার প্রযুক্তি। তাহলে কি, টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে আমরা কৃষিক্ষেত্রে এটাকে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে পারি। এরপরে দেখো মেরিস্টেম কালচার। অনেক সময় পরীক্ষা আসে যে মেরিস্টেমটা কী। দেখো, মেরিস্টেমটা হচ্ছে কি, উদ্ভিদের যে শীর্ষ মুকুলটা থাকে, একেবারে অগ্রভাগে, একটা উদ্ভিদের অগ্রভাগে যে মুকুল, সেই শীর্ষ মুকুলের অগ্রভাগের টিস্যুকে কী বলা হয়, মেরিস্টেম বলা হয়। মানে একেবারে শীর্ষ মুকুল, শীর্ষে যেটা থাকবে, তার অগ্রভাগে যে টিস্যুটা, সেটাই হচ্ছে মেরিস্টেম। এবং এই যে মেরিস্টেম, এটা আসলে কী থাকে, জীবাণুমুক্ত থাকে। তাহলে ভাইরাস মুক্ত উদ্ভিদ যদি উৎপাদন করতে চাই, তাহলে মেরিস্টেম কালচার পদ্ধতি কী হয়, খুবই জনপ্রিয়। তাহলে দেখো, মেরিস্টেম কালচার করার জন্য আমরা কী করতে পারি, এই টেকনোলজি ইউজ করতে পারি। তারপর হচ্ছে দেখো, টিস্যু কালচার করলাম, মেরিস্টেম কালচার করলাম। এরপরে দেখো আগাছা প্রতিরোধী জাত, তারপর হচ্ছে লবণাক্ততা সহ্যকারী, যে অনেক সময় দেখা যায় যে লবণাক্ত যদি হয়, তাহলে ওইখানে ফলন নাও হতে পারে বা ফলন কমে যেতে পারে। সেই ক্ষেত্রে যদি আমরা কোনো লবণাক্ততা সহ্যকারী চারা তৈরি করতে পারি, তাহলে সে আমাদের কী করবে, আমাদের ফলনটা ভালো হবে। সেরকম আমরা বায়োটেকনোলজি জ্ঞানটাকে কাজে লাগিয়ে কী করতে পারি, আগাছা প্রতিরোধী, লবণাক্ততা সহ্য করি, তারপর হচ্ছে খরা প্রতিরোধী বিভিন্ন জাতের ফসলে কী করতে পারি, উদ্ভাবন আমরা এই বায়োটেকনোলজির ব্যবহারের মাধ্যমে কী করা হয়েছে, আমাদের সম্ভব হয়েছে। তাহলে বায়োটেকনোলজির ব্যবহার করে আমরা কী করছি, আগাছা প্রতিরোধী জাত তৈরি করতে পারছি। তারপর হচ্ছে লবণাক্ততা সহ্যকারী জাত তৈরি করেছি। খরা প্রতিরোধী, একসময় কী হতো, অনেক খরা হতো, যদি এখন সেই অবস্থা আমাদের নেই। তো সেই জায়গাটাতে আমরা কী করতে পারি, এই এই ফসলটাকে আমরা কী করতে পারি, ইউজ করতে পারি, সেখানে লাগাতে পারি। ফলে যেহেতু সে খরা প্রতিরোধী, সো আমাদের ওইখানে কী হবে, ফসলটা খুব সুন্দর মতো হয়ে যাবে। তাহলে দেখো, এর ফলে অনেক স্থানের ফসল এখন ক্ষতির হাত থেকে কী পাচ্ছে, রক্ষা পাচ্ছে। তাহলে আমরা কৃষিক্ষেত্রে গুরুত্ব দেখলাম কি, টিস্যু কালচারের ক্ষেত্রে
আমরা বায়োটেকনোলজিকে ইউজ করতে পারি। তারপর হচ্ছে মেরিস্টেম কালচার, তারপর হচ্ছে আগাছা প্রতিরোধী জাত। দেখো এগুলো করার ফলে কিন্তু আগাছা প্রতিরোধী জাতের ফলে আমাদের ফসলের কী হচ্ছে, ক্ষতির থেকে বাঁচতেছে এবং প্রচুর ফসলও কী হচ্ছে, উৎপাদন বেশি হচ্ছে। এরপরে দেখো আমাদের আরেকটা হচ্ছে বায়ো ফার্টিলাইজার, জৈব সার যেটাকে আমরা বলি। দেখো আমরা যদি কৃত্রিম সার দিই, তাহলে আমরা যদি কোনো পেস্টিসাইড দিই, সেক্ষেত্রে আসলে আমাদের এটা পরিবেশের জন্য যথেষ্ট ক্ষতি হতে পারে, ফসলের জন্য হয়তো বা ক্ষতি হতে পারে, আমাদের পরিবেশের জন্য ক্ষতি হতে পারে। কিন্তু আমরা যদি জৈব সার উদ্ভাবন করি, এই যে দেখো এই বায়ো ফার্টিলাইজারটা, এটার একটা উদ্ভাবনটা কিন্তু বায়োটেকনোলজির ফলেই কী হয়েছে। এবং এই যে আমরা বায়ো ফার্টিলাইজার যে আমরা বায়োটেকনোলজির মাধ্যমে তৈরি করেছি, এর ফলে কী হচ্ছে দেখো, যেহেতু আমরা এখন আর এই কৃত্রিম কোনো ওষুধ দিচ্ছি না, তার ফলে বায়ো ফার্টিলাইজার ইউজ করছি, যার ফলে আমাদের কী হচ্ছে, মাটিটা দূষণের হাত থেকে কী পাচ্ছে, রক্ষা পাচ্ছে, এবং মাটির যে গুণগত মান এটাও কী পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তার মানে আমরা বায়ো ফার্টিলাইজার ইউজ করতে পারছি। এরপরে দেখো বায়ো পেস্টিসাইড, আমাদের পরিবেশ বান্ধব, যেটা পরিবেশের ক্ষতি করবে না সেরকম পরিবেশ বান্ধব বায়ো পেস্টিসাইডস এবং বায়ো ইনসেকটিসাইডস, এই উৎপাদনটা আমরা কিসের মাধ্যমে করতে পেরেছি, বায়োটেকনোলজির মাধ্যমে করতে পেরেছি। আচ্ছা, তাহলে বায়ো ফার্টিলাইজার ব্যবহার করলাম, আরেকটা হচ্ছে বায়ো পেস্টিসাইড এবং বায়ো ইনসেকটিসাইডস আমরা তৈরি করলাম। এরপরে দেখো আরেকটা অংশ যেটা আমাদের ট্রান্সজেনিক উদ্ভিদ। দেখো ট্রান্সজেনিক উদ্ভিদ যেটা, সেটা হচ্ছে কি, আমাদের ধরো আমরা কোনো একটা উদ্ভিদে বাইরে থেকে কোনো একটা জিন যদি ওটার মধ্যে প্রবেশ করিয়ে দিই, তখন সেটা হচ্ছে আমাদের ওই উদ্ভিদটা হচ্ছে ট্রান্সজেনিক উদ্ভিদ। আমেরিকায় ব্যাসিলাস থুরেনজিয়েন্সিস নামক একটা ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে আমাদের ব্যাসিলাস থুরেনজিয়েন্সিস। এই যে ব্যাসিলাস থুরেনজিয়েন্সিস যে ব্যাকটেরিয়াটা, এই ব্যাকটেরিয়া থেকে কি করা হয়েছে, একটা জিন নেওয়া হয়েছে। জিন নিয়ে আমরা কি করেছি, তুলা গাছের মধ্যে কি করেছি, এটাকে প্রবেশ করিয়েছি। প্রবেশ করানোর ফলে তুলা গাছটা কী হয়ে গেছে, ট্রান্সজেনিক তুলা গাছ সৃষ্টি হয়ে গিয়েছে। তাহলে আমরা একটা ব্যাকটেরিয়া নিলাম, এই ব্যাকটেরিয়াটা আসলে যে ব্যাসিলাস থুরেনজিয়েন্সিস, এটা আসলে একটা সয়েল ব্যাকটেরিয়া। এই ব্যাসিলাস থুরেনজিয়েন্সিস থেকে কী নিলাম, একটা জিন যোগ করলাম কোথায়, তুলা গাছের মধ্যে। যোগ করার ফলে ওই তুলা গাছটাকে যোগ করে আমরা কী করলাম, ট্রান্সজেনিক তুলা গাছ তৈরি করে ফেললাম। এখন এই ট্রান্সজেনিক তুলা গাছে আর কি করে দেখো, পোকার জন্য বিষাক্ত একটা প্রোটিন তৈরি হয়। তার মানে একটা তুলা গাছ ছিল, ওই তুলা গাছের মধ্যে আমরা ব্যাসিলাস থুরেনজিয়েন্সিসের একটা জিন দিয়ে দিয়েছি, যার ফলে তুলা গাছটা হয়ে গেল ট্রান্সজেনিক উদ্ভিদ বা ট্রান্সজেনিক তুলা গাছ। এখন এই ট্রান্সজেনিক তুলা গাছে কী হচ্ছে, আগে তুলা গাছে কিছু পোকা আক্রমণ করতো, ফলে কী হতো, ওই ফসলটা, এই তুলার উৎপাদনটা অনেক কমে যেত। আর তুলার উৎপাদন কমে যাওয়ার ফলে কী হতো, এই পোকাগুলোকে মারার জন্য আমরা কী করতাম, বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ইউজ করতাম, যার ফলে আমাদের কী হতো, যে একটা রাসায়নিক খরচ চলে আসতো। তারপর আবার তুলার উৎপাদন কমে গেলে এটার জন্য আমাদের লস হতো। তো এই লসটা বাঁচার জন্য বিজ্ঞানীরা কী করেছে, তোমার ট্রান্সজেনিক তুলা গাছ তৈরি করে ফেললো। তো কী দিল, ওই যে একটা জিন দিল, যার ফলে এই তুলা গাছটা কী করে, একটা বিষাক্ত প্রোটিন তৈরি করে। দেখো এই ট্রান্সজেনিক তুলা গাছে পোকার জন্য বিষাক্ত প্রোটিন সৃষ্টি হয়, যার ফলে পোকার আক্রমণ আর ঘটে না। মূলত আমাদের কী সমস্যা ছিল, পোকা আক্রমণ করতো। এই পোকা থেকে আমরা বাঁচার জন্য ব্যাসিলাস থুরেনজিয়েন্সিসের জিন প্রয়োগ করে ট্রান্সজেনিক তুলা তৈরি করলাম। আর এই ট্রান্সজেনিক তুলা কী করে, পোকার জন্য বিষাক্ত কী করে, একটা প্রোটিন তৈরি করে। আর যেহেতু পোকার জন্য বিষাক্ত প্রোটিন তৈরি করলো, ফলে পোকা আর কী করে না, আক্রমণ করে না। তো পোকা যেহেতু আক্রমণ করে না, তার মানে কি, আমাদের তুলার ফলনটাও কী হয়, উৎপাদনটা অনেক বেশি হয়। তাহলে তুলার উৎপাদন বেশি হওয়া মানে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া। সেই সাথে তুমি আমরা কোনো কী করছি না, কোনো পেস্টিসাইডস দিচ্ছি না, আমরা কোনো যেহেতু কোনো রাসায়নিক ওষুধ দিচ্ছি না, যার ফলে আমাদের ওইখানে খরচটাও কমে গেল। এইভাবে আমরা কী করলাম, ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করা যায় এবং আমরা এভাবে লাভবান হতে পারি। দেখো বর্তমান সময় পর্যন্ত আমরা প্রায় 60 উচ্চ শ্রেণীর উদ্ভিদ প্রজাতিতে ট্রান্সজেনিক প্রক্রিয়া আমরা কী করেছি, সফলভাবে প্রয়োগ করতে পেরেছি। তার মানে আমরা এই যে ট্রান্সজেনিক উদ্ভিদ, এটাও কিন্তু কী করেছে, বায়োটেকনোলজির মাধ্যমে আমরা কী করেছি, জিন স্থানান্তর করে এটা করেছি। এরপরে দেখো আরেকটা কী হচ্ছে, সুপাররাইজের ক্ষেত্রে আসলে আমরা কী হয়, যেমন যে আমাদের আসলে এশিয়ানদের দেখা যায় কি, এদের এই অঞ্চলগুলোতে কী হয়, ম্যাক্সিমাম এদের প্রধান খাদ্যই হচ্ছে কি ভাত। তো এই ভাতের মধ্যে আমরা কী করেছি, ভিটামিন এর চাহিদা পূরণের জন্য কিছু জিন দেওয়া হয়েছে, ধানের মধ্যে জিন প্রবেশ করে দিয়েছি, ভিটামিন এ আর লোহর কিছু জিন দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে দেওয়ার ফলে যেই রাইসটা তৈরি হয় সেটাকে বলা হয় সুপার রাইস। ফলে এখন যদি আমরা মানে ওই ধানটা খাই, মানে ভাতটা খাই, ভাতের সাথে আমাদের কী হবে, ভিটামিন এর চাহিদাটাও কী হয়ে যাবে, পূরণ হয়ে যাবে, এবং সেই সাথে আয়রনের ডিফিসিয়েন্সিটাও কী হবে, আমাদের কাভার করবে। তাহলে সেটাকে আমরা কী বলি, সুপার রাইস। তাহলে দেখো এগুলো হচ্ছে আমাদের কি কৃষিক্ষেত্রে প্রয়োগ। তাই কৃষিক্ষেত্রে ছিল কি, টিস্যু কালচার ছিল, তারপর হচ্ছে আমরা মেরিস্টেম কালচার দেখেছি, তারপর হচ্ছে আগাছা প্রতিরোধী জাত,
তারপর হচ্ছে বায়ো ফার্টিলাইজার তৈরি করেছি, তারপর হচ্ছে বায়ো পেস্টিসাইড, বায়ো ইনসেকটিসাইড তৈরি করেছি, ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করা হয়েছে এই বায়োটেকনোলজির মাধ্যমে। তারপর হচ্ছে সুপার রাইসটার মাধ্যমে আমরা কী করতে পারছি, ভিটামিন এর চাহিদা পূরণ করতে পারছি। এরপরে আসো, আমরা তো স্কোপটা দেখেছিলাম যে আমাদের কৃষিক্ষেত্রে কী ভূমিকা। এখন আমরা দেখব হচ্ছে এই যে প্রাণীর ক্ষেত্রে আসলে বায়োটেকনোলজিটা কী কাজ করছে। দেখো, আমাদের যে গবাদি পশুগুলো আছে, এই গবাদি পশুর দুধ, রক্ত থেকে আমরা কি করতে পারছি, যে বায়োটেকনোলজি জ্ঞানটাকে কাজে লাগিয়ে ওষুধ তৈরি করতে পারছি। তাহলে দেখো, এই প্রাণী থেকেও আমরা কি পাচ্ছি, ওষুধ পাচ্ছি। সেই টেকনোলজিটা কোন টেকনোলজি, সেটা হচ্ছে বায়োটেকনোলজি। এরপরে দেখো, কৃত্রিম প্রজনন পদ্ধতির মাধ্যমে, আর্টিফিশিয়াল যে ব্রিডিং করাই, এর মাধ্যমে আমরা উন্নত জাতের প্রাণী তৈরি করতে পারছি। সেকেন্ড পয়েন্টটা আমাদের। তাহলে ওষুধ তৈরি করার ক্ষেত্রে আমরা এটাকে বায়োটেকনোলজিকে ইউজ করছি। প্রাণীর ক্ষেত্রে মানে প্রাণী থেকে ওষুধ তৈরি করছি। তারপর হচ্ছে বিভিন্ন আমাদের প্রাণীগুলোর মধ্যে আমরা কী করছি, মানে কৃত্রিম প্রজনন ঘটাচ্ছি, ঘটায় উন্নত জাতের আমরা কী করছি, তৈরি করছি। এরপর দেখো, তৃতীয় পয়েন্টটা দেখো, জীব প্রযুক্তির জ্ঞানকে কাজে লাগিয়ে টেস্ট টিউব বেবি তৈরি করা যাচ্ছে। যাদের বেবিতে প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আমরা কী করেছি, এই বায়োটেকনোলজির মাধ্যমে টেস্ট টিউব বেবি সৃষ্টি করতে পারছি। এরপরে দেখো, এই যে আমাদের প্রাণীর ক্ষেত্রে আমরা জিন ট্রান্সফার করতে পারছি। জিন ট্রান্সফারের মাধ্যমে, জিন স্থানান্তরের মাধ্যমে অধিক দুগ্ধ এবং মাংস উৎপাদনকারী রোগ প্রতিরোধী ট্রান্সজেনিক প্রাণী, যেমন খরগোশ, গরু, মহিষ ইত্যাদি আমরা কী করতে পারি, তৈরি করতে পারি। যেমন ধরো, আমরা আমাদের গরু থেকে আমাদের প্রয়োজন কি, অধিক দুধ প্রয়োজন। তারপর হচ্ছে যারা মাংস ব্যবসায়ী, তাদের মাংস অধিক প্রয়োজন। তাহলে সেই ক্ষেত্রে আমরা কী করি, জিন স্থানান্তরের মাধ্যমে আমরা অধিক দুগ্ধ এবং মাংস উৎপাদনকারী গরু, মহিষ এগুলোকে আমরা উৎপাদন করতে পারি। সেটা হচ্ছে আমরা বায়োটেকনোলজির মাধ্যমে। তাহলে এই হচ্ছে আমাদের প্রাণীর ক্ষেত্রে বায়োটেকনোলজির প্রয়োগ। তাহলে ওষুধ তৈরি করা যাচ্ছে প্রাণী থেকে, উন্নত জাত তৈরি করে ফেলতেছি। তারপর হচ্ছে টেস্ট টিউব বেবি তৈরি করা যাচ্ছে, অধিক দুগ্ধ এবং মাংস উৎপাদনকারী আমরা কি করতে পারি, জাত তৈরি করতে পারি গরু, মহিষের। এরপরে দেখো, শিল্পক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল, যেটা আমরা দেখেছিলাম কিন্তু ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি যেটা। আচ্ছা, তাহলে এই ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে আমরা কি করছি, দেখো, এই বায়োটেকনোলজির মাধ্যমে ইথানল, ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিটোন, গ্লিসারিন প্রভৃতি প্রয়োজনীয় যৌগগুলো আমরা তৈরি করতে পারছি। তাহলে এই যে আমাদের যে যৌগগুলো, এই যৌগগুলো আমরা বায়োটেকনোলজির মাধ্যমে তৈরি করছি। সেটা কি, ইথানল, ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিটোন, গ্লিসারিন। আচ্ছা, দেখো সেকেন্ড পয়েন্টটা দেখো, বিভিন্ন শিল্প কলকারখানায় বিভিন্ন এনজাইম ব্যবহৃত হয়। সেগুলো কি অ্যামাইলেজ, প্রোটিয়েজ, লাইপেজ, এই যে এনজাইমগুলো, এগুলো আমরা বায়োটেকনোলজির মাধ্যমে কি করছি, তৈরি করছি। এরপর দেখো 3 পয়েন্টস কি বলছে, জৈব প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ওষুধের গুণগত এবং পরিমাণগত উৎপাদন বৃদ্ধি করা যায়। আমরা একটা ওষুধের গুণগত মান বৃদ্ধি করতে পারি এবং পরিমাণটাও, যে আমাদের ওষুধটার পরিমাণটা বেশি প্রয়োজন, সেটাও আমরা কি করতে পারি, এই বায়োটেকনোলজির মাধ্যমে আমরা কি করতে পারি, ওষুধের গুণগত এবং পরিমাণগত উৎপাদন বৃদ্ধি করতে পারি। এরপর আসলে চিকিৎসার ক্ষেত্রে আসলে আমরা বায়োটেকনোলজিটাকে কীভাবে ইউজ করছি। দেখো, জিন প্রকৌশল প্রযুক্তি প্রয়োগ করে আমরা কি করতে পারি, ব্যাকটেরিয়া থেকে ইনসুলিন তৈরি করতে পারি। তোমরা ইনসুলিন তো সবাই নাম শুনেছো, এটা আমরা দেখবো যে কীভাবে ইনসুলিন তৈরি করা যায়। আমাদের ইনসুলিন তৈরি করার টেকনোলজিটা আছে। আচ্ছা, তাহলে আমরা বললাম যে এই যে জিন প্রকৌশল, দ্যাট মিনস বায়ো ইঞ্জিনিয়ারিং, যেটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই প্রযুক্তিটাকে আমরা প্রয়োগ করে ব্যাকটেরিয়া থেকে ইনসুলিন তৈরি করতে পারি। তাহলে এই ইনসুলিনটা আমরা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করছি। এরপর দেখো, আমরা কিন্তু বলে আসছিলাম সুপার রাইস, যেহেতু ভিটামিন এ অভাবজনিত একটা রোগ, ভিটামিন এর অভাবে বিভিন্ন রোগ হয়। ফলে এই সুপার রাইসটা, যেটা আমরা একটু আগে দেখেছিলাম, এই সুপার রাইস উৎপাদনের মাধ্যমে শরীরে ভিটামিন এর চাহিদাও আমরা কী করতে পারি, পূরণ করতে পারি। তারপরে বিভিন্ন যে জেনেটিক্যালি যে রোগগুলো হয়, 3 নম্বর পয়েন্টটা দেখো, যে বিভিন্ন জেনেটিক্যাল রোগ প্রতিরোধে আমরা জিন থেরাপি ব্যবহার করতে পারি। তার মানে জেনেটিক্যালি যে ডিজিজগুলো আছে, সেইটাকে আমরা রোধ করার জন্য আমরা জিন থেরাপি ইউজ করব। তাহলে এই ইনসুলিন তৈরি, তারপর হচ্ছে ভিটামিন এর চাহিদা পূরণ। তারপর দেখো, জিন থেরাপির ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে যেমন একটা রোগ দেওয়াই আছে সিস্টিক ফাইব্রোসিস, এই সিস্টিক ফাইব্রোসিস, এই রোগটার ক্ষেত্রে আমরা কি করি, জিন থেরাপি প্রয়োগ করি। তাহলে এগুলো হচ্ছে আমাদের চিকিৎসক ক্ষেত্রে। দেখো আরও আছে বিভিন্ন ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে অ্যাক্টিনোমাইসিটিস, তারপর ছত্রাক হতে আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক পাই। তাহলে দেখো, অ্যান্টিবায়োটিকও আমরা কী করতেছি, উৎপাদন করছি এই বায়োটেকনোলজি জ্ঞানটাকে কাজে লাগিয়ে। আর বিভিন্ন রোগ শনাক্তকরণের ক্ষেত্রে আমরা কী করছি,
হাইব্রিডোমা টেকনোলজি নামক একটা টেকনোলজি আছে, এই টেকনোলজিটা আমরা প্রয়োগ করছি। তাহলে দেখো চিকিৎসাটা আমার ইম্পর্ট্যান্ট। আমরা ইনসুলিন তৈরি করছি, যেটাকে আমরা রেড দেখিয়েছিলাম, কোড দেখিয়েছিলাম। তো ইনসুলিন তৈরি করছি আমরা চিকিৎসা ক্ষেত্রে, আমরা এই বায়োটেকনোলজির ক্ষেত্রে প্রয়োগ করে ইনসুলিনটা। তারপর হচ্ছে সুপাররাইজ তৈরি করে আমরা ভিটামিন এর চাহিদা পূরণ করছি। তারপর জেনেটিক্যাল যে রোগগুলো আছে ওটাকে প্রতিরোধ করার জন্য জিন থেরাপি দিচ্ছি, অ্যান্টিবায়োটিক তৈরি করছি। তারপর রোগ শনাক্তকরণে আমরা হাইব্রিডোমা টেকনোলজিটাকে ইউজ করছি। এরপর আসলে জিন প্রযুক্তিটা আমরা কিভাবে ইউজ করছি। দেখো জিএমও উৎপাদন, জিএমও যেটা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। আমরা এরপরের ক্লাসটা আমরা ডিটেলস পড়বো যে জিএম ফুডটা কি, এটা নিয়ে আমরা বেশ পড়বো। দেখো জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম উৎপাদন করা, এই এই যে জেনেটিক্যালি মডিফাইড, যেমন জেনেটিক্যালি মডিফাইড যদি তোমাকে একটা উদাহরণ দিই, ধরো একটা বেগুনের মধ্যে আমরা কী করলাম, একটা ব্যাসিলাস থুইনজিয়েন্সিসের একটা জিন, ওটাকে কী করলাম, স্থানান্তর করে দিলাম। তাহলে এই যে স্থানান্তর করলাম, এখন ওই বেগুনটা এখন কী হয়ে গেল, জেনেটিক্যালি মডিফাইড হয়ে গেল, কারণ অন্য একটা জিন আমরা কী করেছি এই বেগুন গাছের মধ্যে এখন দিয়ে দিয়েছি। তাহলে এটা কী হয়ে গেছে, জেনেটিক্যালি মডিফাইড। তাহলে এই জিএমও উৎপাদন করতে পারি আমরা কিসের মাধ্যমে, বায়োটেকনোলজিটাকে ইউজ করে। তারপর দেখো আমরা বলেছি কিন্তু ইনসুলিন, তারপর হচ্ছে গ্রোথ হরমোন, এগুলো আমরা কি করতে পারি, এই যে জিন বায়োটেকনোলজিটাকে ইউজ করেই আমরা করতে পারি। এর আগেও বলা হয়েছে কি আমরা জেনেটিক্যালি রোগ প্রতিরোধে যে জিন থেরাপি, সেটাও আমরা জিন প্রযুক্তির মাধ্যমে দিতে পারি। এছাড়া দেখো ডিএনএ প্রোবের মাধ্যমে বিভিন্ন ধরনের জেনেটিক রোগ শনাক্তকরণ ও নিরাময় করা সম্ভব হয়েছে। তাহলে এইগুলো আমরা ইউজ করতে পারি। প্রোটিন এনজাইম প্রযুক্তি, দেখো তাহলে এই যে আমাদের মানে আমরা দেখছি যে আমাদের যে এই ইম্পর্টেন্সটা, বায়োটেকনোলজির যে ইম্পর্টেন্স, কত ক্ষেত্রে আমরা বায়োটেকনোলজিটাকে আমরা কী করছি, কাজে লাগাচ্ছি। আমরা জিন প্রযুক্তিতে কাজে লাগাচ্ছি, এর আগে দেখেছি আমরা চিকিৎসা ক্ষেত্রে আমরা কাজে লাগাচ্ছি, শিল্প ক্ষেত্রে দেখেছি, প্রাণীর ক্ষেত্রে দেখেছি, তারপর কি দেখেছিলাম, কৃষিক্ষেত্রে। তো এরকম আমরা প্রত্যেকটা ইম্পর্টেন্স দেখছি যে প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে সেক্টরে এটার সাফল্য মানে গুরুত্বগুলো কী কী। আচ্ছা, তো আমরা আমরা ছিলাম কোথায়, আমরা প্রোটিন ও এনজাইম প্রযুক্তিতে ছিলাম। আচ্ছা দেখো, প্রোটিন আর এনজাইম প্রযুক্তির ক্ষেত্রে এই বায়োটেকনোলজির গুরুত্বটা দেখো। জৈব প্রযুক্তি বা বায়োটেকনোলজির সাহায্যে প্রাকৃতিক যে প্রোটিনটা পাওয়া যায়, এটা হচ্ছে আমরা উন্নত কৃত্রিম পেপটাইড সঞ্চিত প্রোটিন কী করতে পারি, উৎপাদন করতে পারি। তার মানে আমরা উন্নত প্রোটিন তৈরি করে ফেললাম। এরপরে দেখো বায়োটেকনোলজির মাধ্যমে আমরা কী করতে পারি, বিভিন্ন ধরনের উন্নত ধরনের এনজাইম উৎপাদন করতে পারি। তাহলে বায়োটেকনোলজি জ্ঞানটাকে কাজে লাগিয়ে আমরা যেমন প্রোটিনটা কী করতে পারি, উন্নত ধরনের প্রোটিন তৈরি করতে পারি, সেরকম উন্নত আমরা কী করতে পারি, এনজাইমও উৎপাদন করতে পারি। এখন আসো এই যে পরিবেশ, এই পরিবেশ রক্ষা যেটা আমাদের, এই ক্ষেত্রে বায়োটেকনোলজির ভূমিকাটা কি দেখো। প্রথমে আবর্জনা ও বর্জ্য পদার্থ ধ্বংস। দেখো আমরা বিভিন্ন উপায়ে কী করি, বিভিন্ন আবর্জনা আমাদের তৈরি হয়, বর্জ্য তৈরি হয়। এখন এই আবর্জনার বর্জ্যটা যদি ঠিকমতো না পচা, তাহলে তো পুরো সব বর্জ্যের কী হবে, ভাগাড় হয়ে যাবে। তাহলে দেখো মানুষের সৃষ্ট যে বিভিন্ন ময়লা আবর্জনা রয়েছে, এই পদার্থগুলা ধ্বংস করা এবং ধ্বংস করে আমরা কী করব, পরিবেশটাকে যে নির্মল করতে হবে, এই নির্মল করা মানে বর্জ্য পদার্থগুলোকে ধ্বংস করার জন্য, ধ্বংস করে আমরা পরিবেশটাকে সুষ্ঠু সুন্দর নির্মল করার জন্য আমরা কি করতে পারি, এই বায়োটেকনোলজি জ্ঞানটাকে ইউজ করতে পারি। আমরা কিন্তু দেখেছিলাম যে ওয়েস্ট টেকনোলজি দেখেছিলাম। তাহলে ওয়েস্ট টেকনোলজির মাধ্যমে আমরা এই বর্জ্য পদার্থগুলোকে ধ্বংস করব, ধ্বংস করে আমাদের পরিবেশটাকে কী করব, রক্ষা করব। এরপরে দেখো বিভিন্ন 2 নম্বর পয়েন্টটা, বিষাক্ত রাসায়নিক দ্রব্যের প্রশমন। এই যে বিভিন্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে বা বিভিন্ন ইন্ডাস্ট্রি রয়েছে, ওইখান থেকে কী হয়, বিভিন্ন রাসায়নিক দ্রব্য বের হয়, এইগুলো কিন্তু বিষাক্ত, আমাদের জন্য ক্ষতিকর, আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। তো এগুলোকে আমাদেরকে প্রশমন করতে পারি আমরা কিসের মাধ্যমে, এই বায়োটেকনোলজি জ্ঞানটাকে কাজে লাগিয়ে। তাহলে এই যে কলকারখানা থেকে যে বিষাক্ত রাসায়নিক দ্রব্যগুলো নির্গত হয়, এগুলোকে প্রশমিত করে আমরা কি করতে পারি, পরিবেশ সুরক্ষা করতে পারি। এরপরে দেখো বায়োটেকনোলজির মাধ্যমে আমরা কি তৈরি করতে পারি, আমরা বায়োফিল্টার তৈরি করা, তারপর হচ্ছে এই অণুজীব থেকে আমরা কি করতে পারি, বায়োফুয়েল তৈরি করা, তারপর হচ্ছে আমরা বায়োসেন্সর তৈরি করা, এবং কম্পিউটারের জন্য যেই জৈব চিপস, যেটা বায়ো চিপসটা আমরা কি করতে পারি, উৎপাদন করতে পারি। তাহলে আমরা দেখতেছি বায়োফিল্টার তৈরি করছি, বায়োফুয়েল তৈরি করছি, বায়োসেন্সর, বায়োচিপস, এগুলো আমরা তৈরি করতে পারি বায়োটেকনোলজির জ্ঞানটাকে কাজে লাগিয়ে। এরপর দেখো আরেকটা আমাদের 4 নম্বর, যেটা জৈব প্রযুক্তির মাধ্যমে
আমরা কি করতে পারি, জিন ব্যাংক স্থাপন করতে পারি। জিন ব্যাংকটা নিয়ে আমরা পরে পড়বো যে জিন ব্যাংকটা কীভাবে জৈব বৈচিত্র্য রক্ষা করে। দেখো এখন এই যে আমাদের মানে জিন ব্যাংক স্থাপন করে আমরা কি করতে পারি, জীব বৈচিত্র্যটা কি করতে পারি, আমরা সংরক্ষণ করতে পারি। তাহলে এই জীব বৈচিত্র্যটা আমাদের সংরক্ষণ করাটা আমরা করতেছি কিসের মাধ্যমে, জিন ব্যাংক স্থাপনের মাধ্যমে। তাহলে এগুলো হচ্ছে আমাদের পরিবেশ রক্ষায় এই বায়োটেকনোলজির একটা গুরুত্ব। তাহলে আবর্জনা আর বর্জ্য ধ্বংস করছি আমরা, তারপর হচ্ছে যে এই কেমিক্যাল যে ওয়েস্টগুলো তৈরি হচ্ছে ওইটাকে আমরা প্রশমিত করছি, বায়োফিল্টার তৈরি হচ্ছে, তারপর হচ্ছে বায়োফুয়েল, বায়োসেন্সর, বায়োচিপস তৈরি হচ্ছে। তারপর জিন ব্যাংক স্থাপন করে আমরা কি করছি, আমরা আমাদের জীব বৈচিত্র্য যেটা আছে এই জীব বৈচিত্র্যটাকে আমরাকে সংরক্ষণ করছি। তাহলে এগুলো হচ্ছে আমাদের পরিবেশ রক্ষায় ভূমিকা। এরপরে আসো বংশগত কিছু রোগ আছে যেটা আমাদের জেনেটিক্যালি ট্রান্সমিটেড যে ডিজিজগুলো, এই জেনেটিক্যাল ট্রান্সমিটেড যে ডিজিজ রয়েছে এগুলো আমরা প্রতিরোধে আমরা বলেছি যে আমরা জিন থেরাপি ইউজ করি। এর মধ্যে আমরা একটা উদাহরণ দিয়েছিলাম যে সিস্টিক ফাইব্রোসিস নামক যে রোগটা রয়েছে এই রোগটার ক্ষেত্রে আমরা জিন থেরাপিটা প্রয়োগ করছি। তো প্রয়োগ করে আমরা কী করতে পারি, বংশগত রোগটা প্রতিরোধ করতে পারি। আর দেখো আরেকটা হচ্ছে আরডিএনএ প্রযুক্তি প্রয়োগ করে যেসব জিন রয়েছে ত্রুটিপূর্ণ, আমাদের শরীরে যেসব জিনটা কী করে, এটা হচ্ছে ক্যারেক্টার বহন করে, এই আরডিএনএ প্রযুক্তি প্রয়োগ করে যে ত্রুটিপূর্ণ জিনগুলো রয়েছে সেই ত্রুটিপূর্ণ জিনের স্তরে আমরা কী করলাম, সেটা ত্রুটিটাকে সারিয়ে আমরা কার্যকরী জিন কী করলাম, স্থানান্তর করে দিলাম। মানে ত্রুটিপূর্ণ জিনের জায়গায় আমরা কার্যকরী জিনটাকে ট্রান্সফার করে দিব। ট্রান্সফার করে আমরা কী করতে পারি, এই রোগটা বংশগত রোগটাকে প্রতিরোধ করতে পারি। তাহলে আমরা দেখলাম যে আমাদের যে এই জেনেটিক্যাল যে ডিজিজগুলো আছে এটাকে আমরা প্রিভেন্ট করতে পারি। আচ্ছা, এবার দেখো অপরাধী শনাক্তকরণ। অপরাধী শনাক্তকরণের ক্ষেত্রে আমাদের এই বায়োটেকনোলজিটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আসলে পালন করে আসছে। দেখা যায় আচ্ছা যদি কোনো কারণে, যেমন ধরো এই দেখা গেল যে কোনো একটা বেবির, অনেক সময় বলে না যে দেখা গেল যে দুইজন মাই বলছে যে এটা আমার বেবি, দুইজন যদি দাবিদার হয়ে যায়, অনেক সময় বলে যে না একটা বাচ্চা, দেখা যাচ্ছে যে দুজন এসে বলছে যে আমি বাচ্চার মা, তখন সেক্ষেত্রে কী করা যাবে, সেক্ষেত্রে আমরা কী করবো, ডিএনএ টেস্ট করব। ডিএনএ টেস্টের মাধ্যমে আমরা কী করতে পারবো, এই যে কোনো সন্তানের যে আসলে এই বাচ্চাটার প্রকৃত মাকে সেটা নির্ণয় করা যায়, বা কোনো একটা বাচ্চার প্রকৃত পিতাকে সেটাও কী করা যায়, পিতৃত্ব বা মাতৃত্ব নির্ণয় করা যায় এই ডিএনএ টেস্টের মাধ্যমে। তাহলে এই যে ডিএনএ টেস্ট এগুলো হচ্ছে আসলে বায়োটেকনোলজি। তাহলে এই ডিএনএ টেস্টের মাধ্যমে পিতৃত্ব নির্ণয় করা যায়, মাতৃত্ব নির্ণয় করা যায়। তাহলে একটা সন্তানের প্রকৃত পিতাকে, প্রকৃত মাতাকে এগুলো আমরা করতে পারি। এরপরে দেখো যে তাহলে এর মাধ্যমে এছাড়াও আমরা কিন্তু কী করতে পারি, যদি কোনো কারণে হাসপাতাল থেকে কোনো নবজাতক চুরিও হয়ে যায়, তাহলে পরবর্তীতে কী করা যায়, আমরা ডিএনএ টেস্টের মাধ্যমে কিন্তু কী করা যায়, নির্ণয় করা যায় আসলে এই বাচ্চাটা কার, এটা ডিএনএ টেস্টের মাধ্যমে করা যায়। এরপরে দেখো কোনো যদি অপরাধ শনাক্তকরণ হয়, অপরাধ শনাক্ত করে কোনো একটা অপরাধী, সে যখন একটা অপরাধ করে, সে অপরাধ করলে সে ধরো যে অপরাধ করলো ওইখানে কোনো একটা হাতের ছাপ রেখে গেল, বা তার একটা চুল পড়ে গেল, বা কোনো যদি কিছু কেটেও যায়, দেখা গেলো যে কাউকে হত্যা করতে গেলো বা খুন করতে গেলো, তার সাথে মারামারি হলো, তখন কী হলো, তার কোনো কিছু কেটে গেলো, বা ওই ডেড বডির সাথে যাকে মেরে ফেলেছে ওই ডেড বডির সাথে তার তো কী হচ্ছে, কিছু ছাপ থেকে যাবে। তাহলে এইসব ইউজ করে এগুলোর মাধ্যমে কী করা যায়, এই ছাপগুলো নিয়ে তারপর হচ্ছে তোমার এই বা কোনো এগুলোর ডিএনএ টেস্টটা করে আমরা প্রকৃত অপরাধীরা কী করা যায়, শনাক্ত করা যায়। যেমন রেপ কেসে, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, যে প্রকৃত যে আসলে অপরাধী কে, এটাকে এই টেস্ট করে কী করা যায়, এটাকে অপরাধীটাকে শনাক্তকরণ করা যায়। তারপর হচ্ছে যে বিকৃত যেই মৃতদেহগুলো আছে, সেই বিকৃত মৃতদেহগুলোকেও কী করা যায়, এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট আমরা কী করি, ইউজ করি। যেমন তোমরা যদি মনে পড়ে যে রানা প্লাজা যখন ধস হয়েছিল, তখন অনেক লাশ একদম বিকৃত হয়ে গিয়েছিল, যে লাশগুলোকে চেনা যাচ্ছিল না। তখন কী করা হয়েছিল, এবং ওই লাশগুলোর অনেক দাবিদার ছিল, আত্মীয় স্বজন। তখন কী করা হচ্ছে, যারা দাবিদার ছিল তাদের সাথে ওই ডেড বডিটার, যেটা বিকৃত যে ডেড বডিটা ছিল ওটার মানে ফিঙ্গারপ্রিন্ট করা হয়েছে, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করা হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট করার ফলে এই লাশটার সাথে যাদের আসলে যারা আত্মীয় স্বজন, ভাই বোন মামা, তাদের সাথে কী হবে, এটার ম্যাচিং হয়ে যাবে। এর মাধ্যমে কী করা হয়, এই লাশগুলো কী করেছে, মৃতদেহগুলো শনাক্তকরণ করা হয়েছিল। তাহলে দেখো আমরা অপরাধী শনাক্তকরণ ক্ষেত্রে আমরা কী করতে পারি, এই বায়োটেকনোলজির জ্ঞানটাকে আমরা ইউজ করতে পারি। পিতৃত্ব মাতৃত্ব নির্ণয় করা, অপরাধী শনাক্ত করা, কোনো ধর্ষণের জন্য এই অপরাধী কে করেছিল সেটা কী করা যায়, এই
এটাকে শনাক্তকরণ করতে পারি, তারপর হচ্ছে কোনো মৃতদেহ কী হলো, বিকৃত হয়ে গেলো, সেটাকে আমরা কী করতে পারি, এটাকে এই বায়োটেকনোলজি জ্ঞানটাকে কাজে লাগিয়ে আমরা কী করতে পারি, শনাক্ত করতে পারি। যেমন সেটা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমরা এটা করি। আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে আমাদের টোটাল জৈব প্রযুক্তির একটা গুরুত্ব, অনেক গুরুত্ব রয়েছে আমাদের, আমরা দেখলাম প্রায়। আচ্ছা, এরপর আরেকটা গুরুত্ব আমরা দেখেছি, সেটা হচ্ছে বায়োগ্যাস প্রযুক্তি। আমি এটার উপরে একটা ক্লাস নিয়েছিলাম তোমাদের, বায়োগ্যাস প্রযুক্তির উপরে। তো এখানে আরেকটু আমরা বলি, দেখো এই যে বায়োগ্যাস টেকনোলজি যেটা, এটাও এক ধরনের বায়োটেকনোলজি আমাদের। এখন এই যে আমাদের ইউজটা কোথায় আসলে আমরা করি, বায়োগ্যাসটা আমাদের কী প্রয়োজন। আমি গত ক্লাসে তোমাদেরকে মানে এটার উপরে পুরো একটা চ্যাপ্টার ছিল আমাদের বায়োগ্যাস টেকনোলজি, এটার উপরে ডিটেলস ক্লাস নিয়েছিলাম যে কীভাবে আসলে আমরা বায়োগ্যাসটা তৈরি করব, বায়োগ্যাস প্ল্যান্ট কীভাবে স্থাপন করব, এটা নিয়ে ডিটেলস আলোচনা হচ্ছে। আমরা একটু দেখি যে বায়োগ্যাস টেকনোলজিটা আসলে কী করি আমরা, বায়োগ্যাসটা কোথায় ইউজ করি। দেখো আমাদের তো জ্বালানি তো আসলে সীমাবদ্ধ,